হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম কাকে বলে? না, এন্ডোমেমব্রেন সিস্টেম মানে হচ্ছে যখন কিছু কোষীয় অঙ্গাণু তারা কোঅর্ডিনেট ভাবে কাজ করে, একত্রে কোনো একটা নির্দিষ্ট কাজ করে। তার আন্ডারে আমরা কাকে কাকে রেখেছিলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকুয়াল। এখন দেখো, এরা কি করে না, পার্টিকুলার কোনো একটা কাজকে এরা চারজন কি করে কোঅর্ডিনেট ভাবে করে। তার জন্য এরা কার আন্ডারে? এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে। সাপোজ এখানে যদি একটা উদাহরণ দিই, এখানে কি হবে মনে করো, প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হওয়ার পর প্রোটিনের প্যাকেজিং, প্রোটিনের মডিফিকেশন, তার ট্যাগিং এবং নির্দিষ্ট স্থানে তাকে পৌঁছানো, এই পুরো কাজটা কিন্তু কোঅর্ডিনেট ভাবে এই সমস্ত কোষীয়গুলো একত্রে করে। তার জন্য এরা কার আন্ডারে? এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে। যার মধ্যে অলরেডি আমাদের আগের ক্লাসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গোলগি বডি। দেখো, গোলগি বডি বা গোলগি বস্তুর কথা যদি প্রথমে বলি, তাহলে দেখো, প্রথমে মনে রাখবে যে 1892 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামিলো গোলগি প্রথম আবিষ্কার করেছিল গোলগি বস্তুকে। দেখো, এখানে যে সমস্ত পয়েন্টগুলো বলা আছে সে সমস্ত পয়েন্টগুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভে কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কি মনে রাখবে? নেক্সট মনে রাখবে এটা হচ্ছে একক পর্দাবৃত। এছাড়া আমরা এর আগের ক্লাসে দেখেছি যে এন্ডোমেমব্রেন সিস্টেমের আন্ডারে যত যা কোষীয় অঙ্গাণু তুমি পাবে, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুই কিন্তু একক পর্দাবৃত। চলো নেক্সট হচ্ছে অবস্থান, এরা থাকবে কোথায়? মনে রাখবে গোলগি বস্তু মেনলি ইউক্যারিওটিক কোষ। সেই ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকবে এবং নিউক্লিয়াসের কাছে থাকবে। তাহলে সমস্ত ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম এই নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এবং অবশ্যই এটা কিন্তু ডেন্সলি স্ট্যান্ড, অর্থাৎ একে যদি স্ট্যান্ড করা হয় তাহলে ঘন আকার ধারণ করবে। কারণ আমরা এই স্ট্রাকচার যখন দেখবো তখন দেখতে পাবো কিছু কম্প্যাকশন আছে, ঘন আকৃতি আছে, তার জন্য ডেন্স স্টেন হয়, অর্থাৎ ঘন এখানে স্টেন হয়। এবার দেখো, যদি বলা হয় যে প্রত্যেকটি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে উপস্থিত, তাহলে থাকে না কোথায় কোথায়, এটাও জানা দরকার। দেখো, থাকে না কোথায়? নেক্সট, প্রোক্যারিওটিক কোষ সেখানে থাকবে না। আমরা অলরেডি জানি যে প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দাযুক্ত কোষাঙ্গনও থাকে না, তাহলে এ তো পর্দাযুক্ত থাকবে না। নেক্সট কোথায় থাকে না? স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে, অর্থাৎ লোহিত রক্তকণিকে থাকে না। নেক্সট কোথায় থাকবে না? উদ্ভিদের সেবনলের কোষে থাকবে না। নেক্সট কোথায় থাকবে না? দেখো, ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের শুক্রাণু কোষে থাকবে না। ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের যে শুক্রাণু কোষ, সেখানেও কিন্তু গোলগি বস্তু থাকবে না। চলো নেক্সট যদি আমরা দেখি উৎপত্তি। দেখো, গোলগি বস্তুর যদি উৎপত্তির কথা বলি, তাহলে বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন মতভেদ আছে। কোনো কোনো সায়েন্টিস্ট বলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা থেকে গোলগি বস্তুর সৃষ্টি হয়েছে। কোনো কোনো সায়েন্টিস্ট বলে কোষীয় পর্দা থেকে তোমার গোলগি বস্তুর সৃষ্টি হয়েছে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলে যে নিউক্লিয় পর্দা থেকে তোমার গোলগি বস্তুর সৃষ্টি হয়েছে। তার মানে এর বিভিন্ন মতভেদ আছে। অর্থাৎ কেউ কেউ বলে যে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার পর্দা থেকেও আবিষ্কৃত হয়েছে। কোনো কোনো সায়েন্টিস্ট বলে এটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের পর্দা থেকেও তৈরি হয়েছে। নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসের পর্দা থেকে তৈরি হয়েছে। আবার কোনো কোনো সায়েন্টিস্ট বলে যে কোষের যে পর্দা, সেই কোষ পর্দা থেকেও কিন্তু তৈরি হয়েছে। তাহলে এটা বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন মতভেদ আছে। ওকে, চলো নেক্সট যদি সংখ্যার কথা বলি, তোমাকে যদি বলা হয় যে একটা কোষে গোলগি বস্তুর সংখ্যা কত, তো মনে রাখবে একটি কোষে গোলগি বস্তুর সংখ্যা কিন্তু একাধিক। তাহলে একটি কোষে একাধিক, অর্থাৎ একটি কোষে একাধিক গোলগি বস্তু থাকতে পারে। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন কাকে বলা হয়? ছোট্ট জিনিস মনে রাখবে, ঠিক আছে? মনে করো তোমার এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। কোষের পার্টিকুলার একটা জায়গায় গোলগি বস্তু আছে, যে কোনো পার্টিকুলার একটা জায়গায় আছে। কোথায়? ঠিক নিউক্লিয়াসের পরে। আমরা এখনো গোলগি বস্তুর স্ট্রাকচার দেখিনি, আমরা এখনই দেখবো। তো মনে করো এখানে আছে গোলগি বস্তু। তো এখানে যদি গোলগি বস্তু থাকে, তাহলে গোলগি বস্তু যেখানে থাকবে সাইটোপ্লাজমের তার আশেপাশে, সাইটোপ্লাজমের তার আশেপাশে কোনো অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে না। তার আশেপাশে কোনো অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে গোলগি বস্তুর আশেপাশে যেই অঙ্গাণুবিহীন যে অঞ্চলটা, এটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাহলে জোন অফ এক্সক্লুশন কি মনে রাখবে? জোন অফ এক্সক্লুশন মানে হচ্ছে যে কোষের গোলগি বডির চারিপাশে, তার মানে এই নয় যে অনেকটা জায়গা জুড়ে, জাস্ট হালকা একটা লেয়ার, ঠিক আছে, চারপাশে কোনো অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে না। তার মানে আমরা বলতে পারি যে গোলগি বস্তুর চারিপাশে, সাইটোপ্লাজমের মধ্যে গোলগি বস্তুর চারিপাশে যে অঙ্গাণুবিহীন অঞ্চলটি থাকে, তাকে আমরা কি বলবো? জোন অফ এক্সক্লুশন। তাহলে জোন অফ এক্সক্লুশন বুঝে গেলে, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখবো এই যে গোলগি বস্তু, এই গোলগি বস্তুর গঠন কেমন এবং তার কাজ কি। গোলগি বস্তুর যদি গঠন দেখো, তাহলে দেখো, মনে করো সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, মনে করো সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের পর্দা থেকে নির্গত হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমাদের পড়া হয়ে গেছে।
কি বার হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের পর্দা থেকে নির্গত হয়েছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এখানের কি থাকে, এখানে কি থাকে, রাইবোজোম থাকে। এবারে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে নির্গত হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ টিবিউলার ভেসিকল, যেটা অলরেডি আমাদের আগের ক্লাসে পড়ে নিয়েছি। ঠিক আছে, এখন দেখো ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঠিক নিচে চ্যাপ্টা থলির মতো কতগুলো অংশ এরকম সমান্তরালভাবে সাজানো থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি গোলগি বডি। এখন দেখো এই যে গোলগি বডি, এই গোলগি বডি মেনলি চারটা অংশ নিয়ে তৈরি। এই যে পুরো গোলগি বডিটা, এই গোলগি বডিটা মেনলি চারটা অংশ নিয়ে তৈরি। কি কি দেখো, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে টিবিউল, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকুল। তোমরা যদি একটু রিমাইন্ড করো তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও আমরা ঠিক এই অংশগুলোই দেখেছিলাম, সেখানে ভ্যাকুল দেখিনি, বাট সেখানে আমরা দেখেছি সিস্টার্নি, টিবিউল আর ভেসিকল। ঠিক একইভাবে এখানে আমরা গোলগি বডির ক্ষেত্রেও দেখব সিস্টার্নি, টিবিউল, ভেসিকল এবং ভ্যাকুল। দেখো এখানে চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ সমান্তরালভাবে সাজানো আছে, সেগুলোকে আমরা বলি সিস্টার্নি। দেখো এখানে কি বলা আছে, সিস্টার্নি মানে লম্বা চ্যাপ্টা কিছুটা বাঁকানো নালিকা যা সমান্তরালভাবে সাজানো থাকে। দেখো সমান্তরালভাবে সাজানো আছে কিছু চ্যাপ্টা নলাকার অংশ, তাহলে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো সিস্টার্নি। তাহলে এগুলোকে আমরা বলবো সিস্টার্নি। ক্লিয়ার? এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো সিস্টার্নি। এখন দেখো এই যে সিস্টার্নি, এই সিস্টার্নির যদি তুমি পরিণত তলে দেখো, পরিণত তল মানে কি সেটা আমরা এখনই দেখছি। ঠিক আছে, পরিণত তল মানে জাস্ট নিচ দিকে, সেখানে কি হয়, জালক গঠনকারী ছোট ফাঁপা সূত্রাকার অংশ থাকে, যেটাকে আমরা কি বলি, টিবিউল বলি। তাহলে এই যে লম্বা লম্বা যে অংশগুলো দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি, সিস্টার্নি। এবং এর যে নিচের দিকের যে অংশটা, সেখানে তুমি কি পাবে না, সেখানে ছোট ছোট জালক গঠনকারী সূত্রাকার অংশ পাবে এখানে। ঠিক যেমন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখেছিলাম যে নিচের দিকে কিছু নলাকার অংশ থাকে যাদেরকে আমরা টিবিউল বলি, ঠিক একইভাবে গোলগি বডির নিচের যে অংশ, সেই নিচের অংশে তুমি কি পাবে, কিছু জালক গঠনকারী ছোট ফাঁপা সূত্রাকার অংশ পাবে, যেগুলোকে আমরা কি বলবো, টিবিউল বলবো। এখন দেখো এই টিবিউল বাদ দিয়েও এই প্রত্যেকটা সিস্টার্নি থেকে ছোট গোলাকার কিছু অংশ বার হবে। মনে করো সাপোজ এখান থেকে ছোট গোলাকার কিছু অংশ বার হলো, এইরকম ছোট গোলাকার কিছু অংশ বার হলো, তাহলে এটাকে কি বলবো, ভেসিকল। তাহলে অতি ক্ষুদ্র গোলাকার থলি, তাহলে এটাকে কি বলবো আমরা, ভেসিকল। এবং যদি মনে করো এখানে অপেক্ষাকৃত বড়, এবং থলিটা কি হবে না, এই ভেসিকলের থেকে অবশ্যই বড় হবে। তার মানে মনে করো সাপোজ এখানে কোন একটা ভেসিকেল তো বার হচ্ছে, তার সাথে মনে করো কোনো একটা বড় আকৃতির থলি বিশিষ্ট আকৃতি কোনো গঠন হলো, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ভ্যাকিউম। তাহলে এটা কি বলেছি, গোলাকার অপেক্ষাকৃত বড় থলি। তাহলে টোটাল তুমি যদি গোলগি বডির যদি গঠন দেখো, তাহলে দেখতে পাবে তার গঠনের মধ্যে চারটা অংশ, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে টিবিউল, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। তাহলে চ্যাপ্টা থলির মতো লম্বা যে অংশগুলো পরপর সমান্তরালভাবে সাজানো থাকে সেটা হচ্ছে সিস্টার্নি। এবার দেখো তোমরা যদি একটু রিমাইন্ড করো, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিউক্লিয় পর্দা থেকে নির্গত হচ্ছে সমান্তরাল থলির মতো যে অংশ বিশেষ, সেটাকে কি বলেছিল, সিস্টার্নি। তাহলে তোমরা যদি এখন কোশ্চেন করো যে স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি আর গোলগি বডির সিস্টার্নি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? অবশ্যই আছে। দেখো প্রথম ডিফারেন্স, যদি আমি তোমাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি বলি, তাহলে সেটা কোথা থেকে নির্গত হয়েছে, নিউক্লিয় পর্দা থেকে নির্গত হয়েছে। কিন্তু বলো এখানে সিস্টার্নি নিউক্লিয় পর্দা থেকে নির্গত হয়েছে না, বাট নিউক্লিয়াসের কাছাকাছি আছে। তাহলে ফার্স্ট ডিফারেন্স কি না, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি নিউক্লিয় পর্দা থেকে নির্গত হয়, বাট গোলগি বডির সিস্টার্নি নিউক্লিয়াসের কাছে থাকে কিন্তু নিউক্লিয় পর্দা থেকে নির্গত হয় না। একটা পার্থক্য হলো। সেকেন্ড পার্থক্য দেখো, যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি দেখো, তার বাইরে দেখো রাইবোজোম থাকে, কিন্তু দেখো এখানে গোলগি বডি সিস্টার্নিতে তুমি বাইরে রাইবোজোম পাচ্ছ না। তাহলে আমাদের সেকেন্ড পার্থক্য কি না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে কি থাকে, রাইবোজোম থাকে, বাট গোলগি বডি সিস্টার্নিতে রাইবোজোম থাকে না। থার্ড পয়েন্ট দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এখানে যে ফাঁকা জায়গাটাতে পেয়েছে এটাকে কি বলা হয়, ইন্ট্রালিমিউলার অংশ। ঠিক আছে, আর এর বাইরের যে অংশটা, সে বাইরের অংশটাকে বলা হয় এক্সট্রা লিমিউলার অংশ। ঠিক আছে, কিন্তু দেখো গোলগি বডির ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়, গোলগি বডির সিস্টার্নিটাকে তুমি লিমিউনাল অংশ কিন্তু কখনোই বলতে পারো না। তাহলে লিমিউনাল অংশ কোথায় আছে না, এটা আছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যে গহ্বর আছে সেটাকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নি তার গহ্বরকে তুমি কি বলো, ইন্ট্রালিমিউনাল। কিন্তু দেখো গোলগি বডির সিস্টার্নির ভিতরটাকে কিন্তু তুমি ইন্ট্রালিমিউনাল বলতে পারো না। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখো,
এই যে তুমি যে গোলকি বডির যে গঠনটা দেখছো, এই গোলকি বডির গঠনের যদি তুমি এইদিকে একটা ফেস পাচ্ছ আর একটা এইদিকে ফেস পাচ্ছ, মনে রাখবে গোলকি বডির যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে যে অবস্থানটা, এই যে অবস্থানটা, এই দিকের অংশটাকে বলা হয় সিস ফেস। এই দিকের অবস্থানটাকে কি বলা হয়? সিস ফেস। সিস ফেস বা সিস অভিমুখ। কিন্তু দেখো নিচ দিকে গোলকি বডির নিচ দিকের যে অভিমুখটা, নিচ দিকের যে অভিমুখটা, এটাকে বলা হয় ট্রান্সফেস। এটা কি বলা হয়? ট্রান্সফেস। এটাকে বলা হয় ট্রান্সফেস বা এটাকে আমরা পরিণত তলও বলতে পারি। তার মানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোলকি বডির দুটো অভিমুখ আছে। গোলকি বডির দুটি অভিমুখ আছে। একটা অভিমুখ সেটা হচ্ছে নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, যেটাকে বলা হয় উত্তল, বা এটাকে বলতে পারো সিস ফেস, বা এটাকে তুমি বলতে পারো কি সিস ফেস বললে, ঠিক আছে। আরেকটা আমরা বলতে পারি কি, আরেকটা আমরা বলতে পারি এটাকে, দেখো একটা হচ্ছে সিস ফেস, আরেকটা হচ্ছে উত্তল তল। ওকে, এবারে দেখো নেক্সট দেখো, চলো আমি লিখিয়ে দিচ্ছি এখানে, আরেকটা হচ্ছে এখানে উত্তল তল। আর দেখো এখানে যদি তুমি নিচ দিকে দেখো, অর্থাৎ কোষ পর্দার দিকে যদি দেখো, তাহলে এখানে আমরা গোলকি বডির আরেকটা অভিমুখ পাচ্ছি। আরেকটা যে অভিমুখ পাচ্ছি এটাকে আমরা কি বলবো? ট্রান্সফেস বলে। কি বলে? ট্রান্সফেস, বা এটার আরেকটা তো আমি বলেইছি পরিণত তল, লিখে নিতে পারো। পরিণত তল, ওই জন্য এখানে কি লিখেছিল দেখো, পরিণত তলে জালক গঠনকারী ছোট ফাঁপা সূত্রাকার অংশ। তাহলে পরিণত তল মানে গোলকি বডির নিচের যে অংশটা। তাহলে গোলকি বডির আমরা দুটো ফেস পেলাম, একটা সিস ফেস পেলাম আর একটা ট্রান্সফেস পেলাম। এবারে এখানে একটা স্টেটমেন্ট মনে রাখবে, আমাদের এনসিইআরটির লাইন হচ্ছে যে সিস ফেস আর ট্রান্সফেস দুটোর অভিমুখ আলাদা, কিন্তু তারা পরস্পর ইন্টার কানেক্টেড। অর্থাৎ এটা একদিকে অভিমুখ সিস ফেস গোলকি বডির, গোলকি বডির ট্রান্সফেস আরেকদিকে অভিমুখ, বাট তার মানে এই নয় যে দুটো অভিমুখ সম্পূর্ণ আলাদা, দুটো অভিমুখের মধ্যে কিন্তু ইন্টার কানেক্টেড বলে। তাহলে তুমি যদি সিস ফেস এবং ট্রান্সফেসের কথা বলো, দুটোর অভিমুখ আলাদা, অংশ আলাদা, বাট তারা ইন্টার কানেক্টেড। তারা কি আছে? তারা ইন্টার কানেক্টেড আছে। তাহলে আশা করি গোলকি বডি, সেই গোলকি বডির যে গঠন, সেই গঠন ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা যদি গোলকি বডির যদি আমরা কাজ দেখি, তাহলে গোলকি বডি কেমনভাবে কাজ করে এবং কেমনভাবে প্রোটিনের মডিফিকেশনে সাহায্য করে সেটা আমরা দেখব। তাহলে নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে গোলকি বডি, এই গোলকি বডি কেমনভাবে কাজ করে। দেখো গোলকি বডির কাজ যদি আমরা দেখি, গোলকি বডির যদি আমরা কাজ দেখি, তাহলে দেখো প্রথমে দেখো একদম পুরো ব্যাপারটা ভালোভাবে দেখবে, তার কারণ এটার থেকে আমাদের অনেক কিছু কনসেপ্ট বার হবে। মনে করো সাপোজ এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, সাপোজ এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের যে পর্দাটা, সে নিউক্লিয়াসের বাইরের পর্দা থেকে কি বার হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে কে বার হবে বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বহিঃপর্দা থেকে বার হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথমে যেগুলো বার হচ্ছে সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু নলাকার এরকম বাস হয়, যেটাকে আমরা কি বলি? টিবিউল বলি। যেটাকে আমরা কি বলি? টিবিউল বলি। আবার কিছু এরকম ছোট গোলাকার অংশ বার হয়, যেগুলোকে আমরা কি বলি? ভেসিকেল বলি। এখন দেখো এখানে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে কেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়? কারণ এর পর্দার বাইরে কি থাকে? রাইবোজোম থাকে। এর পর্দার বাইরে রাইবোজোম থাকে, যেটা আমাদের অলরেডি আগের ক্লাসে পড়া হয়ে গেছে। এটা আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি। তাহলে এটাকে আমাকে বলা হয় কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটাকে টিবিউল আর ভেসিকেলকে আমরা একসাথে কি বলি? টিবিউল আর ভেসিকেলকে আমরা একসাথে বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একসাথে বলতে আলাদা আলাদাই তুমি বলতে পারো। তুমি যদি বলো যে ভেসিকেলটা কি, এটা হচ্ছে একটা স্মুথ ইয়ার। তুমি যদি বলো যে টিবিউলটা কি, তাহলে টিবিউলটা হচ্ছে কি? একটা স্মুথ ইয়ার। অর্থাৎ আমরা টিবিউল ভেসিকেল এদেরকে আমরা কার আন্ডার রাখি? স্মুথ ইয়ার, কারণ এদের পর্দার বাইরে কোনো রাইবোজোম থাকে না। এবারে দেখো ঠিক এর নিচে, ঠিক এর নিচে এইমাত্র তোমরা ছবিতে দেখলে কি দেখলে না, সেখানে কি থাকে? গোলকি বডি থাকে। তাহলে সাপোজ মনে করো এখানে আছে গোলকি বডি, তাহলে সাপোজ মনে করো এখানে আছে গোলকি বডি, তাহলে সাপোজ এখানে আছে মনে করো গোলজি বডি, গোলজি বডি, এখানে গোলজি বডি। যা গোলজি বডির এগুলো কি? এগুলো হচ্ছে সিস্টারনি। ঠিক আছে, গোলজি বডির এগুলো কি? এগুলো হচ্ছে সিস্টারনি। সিস্টারনি পুরো ভালোভাবে দেখো পুরো ব্যাপারটা।
ঠিক আছে, দেখো এখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি নির্গত হয়, সে প্রোটিন সিনথেসিস করে, কারণ তার কি আছে, রাইবোজোম আছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, লিপিড তৈরি করে। তাহলে মনে করো এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে একটা ভেসিকেল বার হলো যার মধ্যে কি আছে, প্রোটিন আছে। আবার দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার থেকে একটা ভেসিকেল বার হলো, মনে করো তার মধ্যে আছে লিপিড। তাহলে মনে করো এর মধ্যে কি আছে, প্রোটিন। আমি জাস্ট শর্ট ফর্ম লিখছি প্রোটিন। আমরা জানি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন নির্গত হয়, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে কি, লিপিড। আমি শর্ট ফর্ম লিখছি এল, লিপিড। তাহলে স্মুথ ইয়ার থেকে লিপিড বার হলো, আর এটা হলো কি, প্রোটিন বার হলো। এবার দেখো এই যে গোলগি বডি, গোলগি বডির যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকের যে অভিমুখ, এই অভিমুখটায় কি বলা হয়, সিস ফেস, আর এই অভিমুখটায় কি বলা হয়, ট্রান্সফেস। দেখো সিস ফেসের দিকে এখান থেকে গোলগি বডির মনে করো কোন একটা ভেসিকেল বার হলো, এখান থেকে কোন একটা ভেসিকেল বার হলো। এই যে ভেসিকেল, এই ভেসিকেলকে আমরা বলবো কোটেড ভেসিকেল। এই ভেসিকেলকে আমরা বলবো কোটেড ভেসিকেল। কি ভেসিকেল বলবো, কোটেড ভেসিকেল। ক্লিয়ার হয়েছে? এখন কি হয় দেখো, এই প্রোটিন এবং লিপিড, তাহলে চলো আমি সাইডে যদি বলি, তাহলে প্রথমে বলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটো থেকে কি তৈরি হচ্ছে না, এর একটা ভেসিকেল তৈরি হচ্ছে যার মধ্যে কি থাকছে, প্রোটিন। এর একটা ভেসিকেল তৈরি হচ্ছে যার মধ্যে কি থাকছে, প্রোটিন। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি তৈরি থাকছে, এর মধ্যে নির্গত হচ্ছে ভেসিকেল, ভেসিকেল যার মধ্যে কে থাকছে, প্রোটিন। আচ্ছা, আরিয়ার থেকে একটা ভেসিকেল নির্গত হচ্ছে, আরিয়ার থেকে মনে করো একটা ভেসিকেল নির্গত হচ্ছে, তার মধ্যে কি থাকছে, তার মধ্যে থাকছে লিপিড। পুরো ব্যাপারটা ক্লিয়ার? তাহলে রাফ ইয়ার থেকে নির্গত হচ্ছে ভেসিকেল, তার মধ্যে থাকছে প্রোটিন। আচ্ছা, স্মুথ ইয়ার থেকে নির্গত হচ্ছে একটা ভেসিকেল যার মধ্যে থাকছে লিপিড। এখন দেখো এটা কিছু কিছু ক্ষেত্রে এইরকমও হয়, এটা কিছু কিছু ক্ষেত্রে এইরকমও হয় যে রাফ ইয়ার এর ভেসিকেল তার প্রোটিনটাকে স্মুথ ইয়ারে দিয়ে দিল। তাহলে এখন স্মুথ ইয়ারে কি হয়ে গেল, স্মুথ ইয়ারের ভেসিকেল, সরি স্মুথ ইয়ারের ভেসিকেল, এখন স্মুথ ইয়ারের যে ভেসিকেলটা, সেই ভেসিকেলটা কি হয়ে গেল, লিপিড তো আগে থেকে ছিলই, এখন আবার প্রোটিনও চলে এলো, মানে প্রোটিন লিপিড একসাথে আছে। তাহলে এখানে দুটো পসিবল রুট আছে। এক, এখানে ভেসিকেল উইথ প্রোটিন আলাদা যেতে পারে, এখানে ভেসিকেল উইথ লিপিড আলাদা যেতে পারে, অথবা এমনও হতে পারে যে এখানের ভেসিকেলের প্রোটিন এখানের ভেসিকেলকে দিয়ে দিল, তাহলে এখন এই ভেসিকেলের প্রোটিন লিপিড দুটোই আছে। তাহলে দুটোই হতে পারে, ওটা ডিপেন্ড করছে স্পেসিস টু স্পেসিস যে কোন কোষের ক্ষেত্রে কি কি হবে। এখন দেখো এই যে ভেসিকেলটা, এটা কি কোটেড ভেসিকেল। এখন কি হবে, এই স্মুথ ইয়ারের লিপিড, রাফ ইয়ারের প্রোটিন, এই যে ভেসিকেলগুলো, এই ভেসিকেলগুলো ফিউজ হয়ে যাবে কোটেড ভেসিকেলের মধ্যে। তাহলে আলটিমেটলি কি হবে, প্রোটিন হোক ইয়া লিপিড হোক, তারা এসে পরে কোটেড ভেসিকেলের মধ্যে প্রবেশ করে যাবে। তাহলে আলটিমেটলি আমি এখন বলতে পারি কি না, এরা কোটেড ভেসিকেলের মধ্যে প্রবেশ করবে। তাহলে এরা এখন কি করবে না, কোটেড কোটেড ভেসিকেলে প্রবেশ করে, কোটেড ভেসিকেলে প্রবেশ করে। তাহলে দেখো এই যে প্রোটিন, এই যে লিপিড একসাথেও আসতে পারে, আলাদা আলাদা আসতে পারে, আলটিমেটলি কি হচ্ছে, কোটেড ভেসিকেলের মধ্যে প্রবেশ করে গেল। তাহলে কোটেড ভেসিকেলের মধ্যে এখন লিপিড আছে, প্রোটিন আছে, এর মধ্যে প্রবেশ করে গেল। তাহলে কোটেড ভেসিকেলটা কার না, গোলগি। তাহলে কোটেড ভেসিকেলে প্রবেশ করে, এই কোটেড ভেসিকেলটা কার বটে, গোলগির। এবং গোলগির কোন দিকে হচ্ছে, এটা সিস ফেস, এই দিকটা কি সিস ফেস। তাহলে আমি বলতে পারি এটা কি না, ব্রেকেট আমি লিখে দিচ্ছি যে গোলগি এর সিস ফেসে, গোলগি এর সিস ফেসে এই ঘটনাটা ঘটলো। ক্লিয়ার? আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। চলো এইবারে দেখো এই যে কোটেড ভেসিকেল, এই কোটেড ভেসিকেল এবারে ডিফিউজ হয়ে পড়ে এর সিস্টার্নিতে প্রবেশ করবে। তাহলে আলটিমেটলি প্রোটিন ইয়া লিপিডটা প্রবেশ করলো কোথায়, গোলগি বডির সিস্টার্নিতে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। যখন সিস্টার্নিতে প্রবেশ করে যাবে, যখন সিস্টার্নিতে প্রবেশ করে যাবে, কার সিস্টার্নি, গোলগি বডির সিস্টার্নিতে, তাহলে আমি বলতে পারি কি না, আমি বলতে পারি এখন এই যে প্রোটিন আর লিপিড যেটা তৈরি হয়েছিল কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তারা গোলগি বডির সিস্টার্নিতে প্রবেশ করে গেছে। তাহলে আমি বলতে পারি প্রোটিন, লিপিড এরা কি হয়েছে এখন না, এরা গোলগি এর সিস্টার্নিতে
গোলগি এর সিস্টার্নিতে প্রবেশ করে। তাহলে কোটেড ভেসিকেলের দ্বারা, এই ভেসিকেলের দ্বারা ডিফিউজ হয়ে পড়ে এখন তারা কোথায় প্রবেশ করে গেল? গোলগি বডির সিস্টার্নিতে। কোথায় প্রবেশ করলো? গোলগি বডি, সেই গোলগি বডির সিস্টার্নিতে প্রবেশ করে গেল। এখন দেখো এই গোলগি বডির সিস্টার্নিতে প্রবেশ করার পর এর সিস্টার্নিতে কি হবে? মডিফিকেশন হবে। এর সিস্টার্নিতে কি হবে বলো? মডিফিকেশন। কি মডিফিকেশন হবে? মডিফিকেশন। মডিফিকেশন দেখো কি মডিফিকেশন হবে। প্রথম, এই যে প্রোটিন যেটা প্রবেশ করেছে, যেটাকে আমরা প্রোটিন বলছি, যেটাকে আমরা পি বলেছি, এই প্রোটিনের মধ্যে কি হবে? শর্করাকে এড করে দেবে। কে এড করবে? না গোলগি বডির সিস্টার্নি। তাহলে গোলগি বডির ভিতরে যে সিস্টার্নি, সে কি করবে? প্রোটিনের সাথে শর্করাকে যোগ করে দেবে, কার্বোহাইড্রেটকে যোগ করে দেবে। প্রোটিনের সাথে যখনই শর্করাকে যোগ হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? গ্লাইকোপ্রোটিন। বলো কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে গ্লাইকোপ্রোটিন। তখন এটা হয়ে যাবে গ্লাইকোপ্রোটিন। আবার সেম দেখো, যে লিপিডটা আছে, যে লিপিডটা আছে সেই লিপিডটার সাথেও শর্করা যোগ করে দেবে। তাহলে এখন এটা কি হয়ে যাবে? এখন এটা হয়ে যাবে গ্লাইকোলিপিড। তাহলে এখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গ্লাইকোলিপিড। তাহলে এটাকে আমরা কি বলবো? মডিফিকেশন। এবং এই যে প্রোটিনের সাথে শর্করাকে যোগ করে গ্লাইকোলিপিড করলো, এটা একটা নির্দিষ্ট পদ্ধতি। এর নাম কি? এর নাম হচ্ছে গ্লাইকোসাইলেশন। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় গ্লাইকোসাইলেশন। কি বলা হয়? গ্লাইকোসাইলেশন। তাহলে গ্লাইকোসাইলেশন পদ্ধতিতে প্রোটিনের সাথে শর্করাকে যোগ করে তৈরি করলো গ্লাইকোপ্রোটিন। সেম টু সেম গ্লাইকোসাইলেশন পদ্ধতিতে লিপিডের সাথে শর্করাকে যোগ করে পরে তৈরি করলো গ্লাইকোলিপিড। তার মানে প্রোটিন এখন মডিফাইড হয়ে গেছে গ্লাইকোপ্রোটিনে, লিপিড এখন মডিফাই হয়ে গেছে গ্লাইকোলিপিডে। কে করলো? গোলগি বডি সিস্টেমে। তাহলে বারবার ধরে বলছি, মনে রাখবে গোলগি বডির একটা স্পেশাল কাজ হচ্ছে যে প্রোটিনের মডিফিকেশন করা। প্রথমে প্রোটিনের কি করলো? প্যাকেজিং করলো। দেখো এখানে প্যাকেজিং করলো না, কোটেড ভেসিকেলে প্রবেশ করলো প্রোটিনটা, তারপরে এখানে যোগ হলো অ্যাজ ওয়েল অ্যাজ লিপিডও, ঠিক আছে। তাহলে কি করলো? এখানে প্যাকেজিং করলো। প্যাকেজিং এর পর এখানে সিস্টানের ভিতরে কি হলো? মডিফিকেশন হলো। মডিফিকেশনের সাথে সাথে এখানে প্রোটিন লিপিডের মধ্যে সেই ট্যাগও লাগাবে। ট্যাগ লাগাবো মানে যে এই প্রোটিনটা পার্টিকুলারলি ম্যাচিওর হওয়ার পর, এই গোলগি বডি থেকে নির্গত হওয়ার পর কোথায় যাবে? গোলগি বডি থেকে নির্গত হওয়ার পর, এই যে সিস্টান থেকে নির্গত হওয়ার পর অ্যাকচুয়ালি সেই প্রোটিনটার কোথায় প্রয়োজন সেটারও ট্যাগটা লাগিয়ে যায়। তার জন্য তো আমরা বলি গোলগি বডির তিনটা কাজ। সেটাকে কি বলে? পি, এম, টি। পি মানে প্যাকেজিং, এম মানে মডিফিকেশন, টি মানে ট্যাগিং। তাহলে প্যাকেজিং বুঝে গেলে, দেখো কোটেড ভেসিকেলে প্যাকেজ করার পর সেটাকে ভিতরে প্রবেশ করলো, তারপরে ভিতরে প্রবেশ করে পরে মডিফিকেশন করালো। কি মডিফিকেশন সেটাও বুঝে গেলে। আর ট্যাগিং মানে একটা ট্যাগ লাগানো স্পেসিফিক, যেটা কি করে যে অ্যাকচুয়ালি প্রোটিনটা কোথায় যাবে সেটাকে সুনিশ্চিত করা। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে গোলগি বডির সিস্টানিতে হয়ে গেল কাজ। এবার গোলগি বডির সিস্টানিতে কাজ হওয়ার পর, ভালো করে দেখো, গোলগি বডির সিস্টানিতে কাজ হওয়ার পর এই সিস্টারনি থেকে সাপোজ মনে করো এই সিস্টারনিতে এলো, তারপরে এই সিস্টারনিতে এলো। আলটিমেটলি এখানে এই সিস্টারনি যেটা ট্রান্সফেস আছে, এটা সিসফেস গোলগি বডির যেটা ট্রান্সফেস, এখান থেকে ভেসিকেল নির্গত হবে। এখান থেকে কি হবে? ভেসিকেল নির্গত হবে। এই যে ভেসিকেল, এই ভেসিকেলকে বলা হয় সিক্রেটরি ভেসিকেল। কি বলা হয়? এটাকে বলা হয় সিক্রেটরি ভেসিকেল। এটাকে বলা হয় সিক্রেটরি ভেসিকেল। ক্লিয়ার? তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সিক্রেটারি ভেসিকেল। এখন দেখো এই মাত্র প্রোটিন এবং লিপিড সিস্টানের ভিতরে যে মডিফাইড হয়ে গেছে, অলরেডি ট্যাগিং হয়ে গেছে। এরবারে ওই যে প্রোটিন এবং লিপিড, ওই যে প্রোটিন এবং লিপিড যেটা এখন মডিফাই হয়ে গেছে, তারা এখন প্রবেশ করবে এখানে কোথায়? এই সিক্রেটারি ভেসিকেলে। তাহলে এখন সিক্রেটারি ভেসিকেলের ভিতরে মডিফাইড প্রোটিন থাকবে, মডিফাইড লিপিড থাকবে। এখন দেখো আমরা এখানে শুধু প্রোটিনটাকে ধরছি, লিপিডেরও সেম হবে, কিন্তু প্রোটিনটাকে কেন ধরছি? কারণ এটার উপরে আমার কিছু কাজ আছে। তাহলে আমি ধরে নিচ্ছি সাপোজ মডিফাইড প্রোটিন এখন এই সিক্রেটারি ভেসিকেলে প্রবেশ করে গেছে। তাহলে মডিফাইড প্রোটিন এখন এই সিক্রেটারি ভেসিকেলে প্রবেশ করে গেছে এবং গোলগি বডি থেকে বাইরে বার হয়ে। লিপিডও সেম, কিন্তু লিপিডটাকে আমি আলাদা দিকে রাখছি, আমি শুধু প্রোটিনটাকে ধরছি। এইবারে এখন তাহলে এটা কি হয়ে গেছে বলো? একটা ভেসিকেলের মধ্যে আছে, যেটার মধ্যে প্রোটিন আছে এবং প্রোটিনটা পুরোপুরি ম্যাচিওর প্রোটিন, যার মডিফিকেশন হয়ে গেছে। এখন এই প্রোটিনটা কি হবে দেখো, এখন এই প্রোটিনটা দুভাবে কাজ করতে পারে। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা দেখো এখন দুভাবে কাজ করতে পারে। এক, এই প্রোটিনটা এখন দেখো দুভাগে কাজ করতে পারে। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা এখন দুভাবে কাজ করতে পারে। এক, এই প্রোটিনটা, এটা মনে করো কোষের ভিতরে ঘটনা ঘটছে, তাহলে কোষ পর্দা থেকে ক্রস করে পরে কোষের বাইরে চলে যাবে যেখানে প্রয়োজন প্রোটিনটা। তাহলে এক হতে পারে কোষের বাইরে নির্গত হয়, এক হতে পারে কোষের বাইরে, কোষের বাইরে নির্গত হয়।
এবং যেখানে ওই প্রোটিনটার প্রয়োজন সেখানে প্রোটিনটাকে নিয়ে চলে গেল কে, এই সিক্রেটারি ভেসিকেল। বাট কিছু কিছু ক্ষেত্রে এরকমও হতে পারে যে ভেসিকেলটা কোষের মধ্যেই থাকলো, যে কোষটাই তৈরি হলো সেই কোষের মধ্যেই থেকে গেল, ভেসিকেলটা সেই কোষের মধ্যেই থেকে গেল, ভেসিকেলটা সেই কোষের মধ্যেই থেকে গেল এবং তার মধ্যে প্রোটিনও থেকে গেল, এবং তার মধ্যে প্রোটিনও থেকে গেল। এবার এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, সবাই মনে রাখবে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, সকলেই মনে রাখবে। সেটা হচ্ছে যখন এই কোষটার মধ্যে এই সিক্রেটিভ ভেসিকেল উইথ মডিফাইড প্রোটিন থেকে গেল, পরবর্তী ক্ষেত্রে এই ভেসিকেলটাই কনভার্ট হয়ে যাবে কিসে জানো, লাইসোজোম। কিসে কনভার্ট হবে, লাইসোজোম। তাহলে পরবর্তী ক্ষেত্রে এটাই কনভার্ট হয়ে যাবে কিসে, লাইসোজোম। তাহলে লাইসোজোম কি, এটা হচ্ছে একক পর্দাবেষ্টিত একটা গহ্বর যার মধ্যে প্রোটিন থাকে। অ্যাকচুয়ালি এই প্রোটিনটা উৎসেচক রূপে কাজ করবে। অ্যাকচুয়ালি এই প্রোটিন মডিফাইড প্রোটিনটা একটা নয় অনেকগুলো থাকবে, সেই প্রোটিনটা কি করবে, উৎসেচক রূপে কাজ করবে, যাকে আমরা কি নাম দেবো, লাইসোজোম। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে সিক্রেটারি ভেসিকেলের মধ্যে যখন মডিফাইড প্রোটিন আছে সেটা দুটো রুটে কাজ করে। এক, কিছু সিক্রেট ভেসিকেল মডিফাইড প্রোটিনকে নিয়ে পর কোষের বাইরে যেখানে প্রোটিনটা প্রয়োজন সেখানকে নিয়ে চলে গেল, কিন্তু কিছু কিছু সিক্রেটারি ভেসিকেল ওই কোষের মধ্যে থেকে গেল উইথ প্রোটিন, এবং তারা পরবর্তী ক্ষেত্রে ম্যাচিউর হয়ে কনভার্ট হলো কিসে, লাইসোজোমে। কিসে কনভার্ট হলো, লাইসোজোমে। তাহলে গোলগি বস্তুর এই পুরো যে প্রপার যে কাজটা, সে পুরো প্রপার কাজটা বুঝতে পারলে। চলো আমি যদি একবার রিভিশন করে নিই। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাফ ইয়ার থেকে ভেসিকেল তৈরি হলো এবং যে নিয়ে এলো প্রোটিন, স্মুথ ইয়ার থেকে ভেসিকেল থেকে এলো কে, লিপিড। তাহলে প্রোটিন লিপিড দুজনে তৈরি হলো। অ্যাকচুয়ালি তাহলে প্রোটিন আর লিপিডটা তৈরি হলো কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। প্রোটিনটা তৈরি হলো আর ইয়ারে আর লিপিডটা তৈরি হলো এস ইয়ারে। পুরো ব্যাপারটা ক্লিয়ার। এইবারে এই প্রোটিন এবং লিপিড এই দুজন আলাদা আলাদাও আসতে পারে, অথবা এমনও হতে পারে যে প্রোটিন আছে যে ভেসিকেলে, সেই ভেসিকেল এই ভেসিকেলের সাথে ফিউজ হয়ে গেল এবং কি হলো, প্রোটিন আর লিপিড একটা ভেসিকেলে থেকে গেল। এইবারে আলটিমেটলি সেই প্রোটিন লিপিড একসাথে থাক ইয়া আলাদা আলাদা থাকুক, অ্যাকচুয়ালি এসে পরে তারা ফিউজ করবে কোথায় না, গোলগি বডির সিস ফেসে যে ভেসিকেল তৈরি হচ্ছে যার নাম দিচ্ছি আমরা কি, কোটেড ভেসিকেল। সেই কোটেড ভেসিকেলের মধ্যে প্রোটিন আর লিপিডটা চলে এলো। এবারে কোটেড ভেসিকেল ওই প্রোটিন আর লিপিডটাকে ডিফিউজ করে পরে গোলগি বডির সিস্টানের ভিতরে প্রবেশ করিয়ে দিল। গোলগি বডির সিস্টানের ভিতরে প্রবেশ করার পর ওই প্রোটিন আর লিপিডের কি হলো, মডিফিকেশন। কি মডিফিকেশন, প্রোটিনের সাথে শর্করা যোগ হয়ে পরে তৈরি হলো গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে শর্করা যোগ হয়ে পরে তৈরি হলো গ্লাইকোলিপিড। আর এই মডিফিকেশন হওয়ার পদ্ধতিটার নাম হচ্ছে গ্লাইকোসাইলেশন। চলো, প্রোটিন আর লিপিডের মডিফিকেশন হয়ে গেলো কোথায়, গোলগি বডির সিস্টারনি। এবার গোলগি বডির সিস্টারনি থেকে তার যে ট্রান্সফেস, গোলগি বডির যে ট্রান্সফেস নিচের দিকে, সেখানে যে ভেসিকেলটা তৈরি হবে সেই ভেসিকেলটাকে আমরা কি বলি, সিক্রেটারি ভেসিকেল। এখন এই মডিফাইড প্রোটিন এবং লিপিড এই ভেসিকেলের থ্রু বাইরে বার হবে। এবার আমরা যদি এখানে প্রোটিনটাকে ধরি, তাহলে কিছু ভেসিকেল আছে যারা প্রোটিনটাকে নেওয়ার পর কোষের বাইরে চলে যাবে এবং যেখানে প্রোটিনটার প্রয়োজন সেখানে পৌঁছে দেবে, এবং কিছু প্রোটিন ওই ভেসিকেলের মধ্যেই থাকবে এবং ওই ভেসিকেলটা ধীরে ধীরে ওই কোষেই থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে কনভার্ট হবে লাইসোজোমে। চলো, পুরো সিকোয়েন্সটা ক্লিয়ার হয়েছে। তাহলে পুরো সিকোয়েন্সটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা দেখব যে ওই কোষের মধ্যে এই যে ম্যাচিওর হচ্ছে সিক্রেটারি ভেসিকেলটা প্রোটিনকে সঙ্গে নিয়ে পড়ে যেটা কনভার্ট হচ্ছে কিসে, লাইসোজোম। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি এখানে লাইসোজোমের স্ট্রাকচার দেখি তাহলে আমি কি দেখতে পাবো, তাহলে দেখো লাইসোজোমের যদি উৎপত্তির কথা বলি তাহলে লাইসোজোমের উৎপত্তি কোথা থেকে হবে বলো। দেখো, একটু আগে আমি তোমাদেরকে কি বললাম যে এই যে লাইসোজোম তৈরি হচ্ছে সেটা কোথায়, ওই সিক্রেটারি যে ভেসিকেল সেটা কোথা থেকে হচ্ছে, গোলগি বডি। আর ওর ভিতরে যে প্রোটিনগুলো থাকছে সেগুলো তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি বলতে পারি কমপ্লিট একটা লাইসোজোম, তার বাইরে কি আছে, প্রোটিন আর লিপিড, লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা দ্বারা আবৃত। তার মানে আমরা যদি লাইসোজোমের দেখো গঠন দেখি, তাহলে মনে করো এরকম পর্দা আবৃত একক একটা গঠন, এরকম পর্দা দ্বারা আবৃত একটা একক গঠন, ঠিক আছে, এরকম পর্দা দ্বারা, একক পর্দা দ্বারা কিন্তু, ঠিক আছে, একক পর্দা দ্বারা আবৃত একটা এরকম গোলাকার গঠন। অ্যাকচুয়ালি এটা তৈরি হচ্ছে কোথায়, সিক্রেটারি ভেসিকেলটাই যখন কোষের মধ্যে থেকে গেল তখন পর্দা আবৃত যে প্রোটিনগুলো তার ভিতর আছে মডিফাইড, সেইটাকে কনভার্ট হচ্ছে কিসে, একটা লাইসোজোমে কনভার্ট হচ্ছে। এখন দেখো এর ভিতরে, তাহলে এই যে এটা তৈরি হলো, এটা তৈরি হচ্ছে কোথা থেকে, এটা তৈরি হচ্ছে গোলগি বডি থেকে। কিন্তু এর ভিতরে যে প্রোটিনগুলো আছে, এর ভিতরে যে মডিফাইড প্রোটিনগুলো আছে সেটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছিল কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমি বলতে পারি লাইসোজোমের পুরোপুরি উৎপত্তি যদি দেখতে যাও তাহলে ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি বডি দুজনেই, এবং গোলগি বডি। তাহলে লাইসোজোমের যদি তুমি উৎপত্তির কথা বলি, তাহলে লাইসোজোমের যদি উৎপত্তির কথা বলি তাহলে মনে রাখবে এখানে ইয়ার এবং গোলগি বডি দুজনেরই কিন্তু এখানে গুরুত্ব আছে। দেখো, ইয়ার থেকে কি তৈরি হচ্ছে, লাইসোজোমের ভিতরে যে প্রোটিনগুলো আছে সেইগুলো,
আর গোলগি বুটো থেকে কি তৈরি হচ্ছে, যে ভেসিকেলটা, যেটাই পরবর্তী ক্ষেত্রে লাইসোজোমে কনভার্ট হচ্ছে। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার উৎপত্তি। এবার দেখো এর মধ্যে কিছু উৎসেচক থাকে। এর মধ্যে যে উৎসেচকগুলো থাকে সেই উৎসেচকগুলো কিরকম টাইপের, সেই উৎসেচকগুলো মনে রাখবে সবসময়, এগুলো কি টাইপের হয় না, এগুলো হাইড্রোলাইটিক টাইপের হয়। তাহলে এর মধ্যে কি থাকে না, আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। কি উৎসেচক থাকে? আর্দ্র বিশ্লেষক, আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। এর মধ্যে কি থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক, অর্থাৎ হাইড্রোলাইটিক উৎসেচক, অর্থাৎ জলের উপস্থিতিতে কাজ করে। চলো তাহলে গঠন যদি বলি, তাহলে লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা দ্বারা আবৃত। দেখো এটা হচ্ছে একক পর্দা দ্বারা আবৃত একটা গহ্বর। এর গঠনে বিশেষ কিছু নেই, যে একটা একক পর্দা দ্বারা আবৃত একটা গহ্বর, যে গহ্বরের ভিতরে কি থাকে? প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো উৎসেচক রূপে কাজ করে। আর যে উৎসেচকগুলো কি প্রকৃতির? আর্দ্র বিশ্লেষক প্রকৃতির। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে দেখো অ্যাকচুয়ালি মনে রাখবে যে এই লাইসোজোমের ভিতরে যে প্রোটিনগুলো আছে, লাইসোজোমের ভিতরে যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলো কি রূপে কাজ করবে? উৎসেচক, এনজাইম রূপে কাজ করবে, উৎসেচক রূপে কাজ করবে। আমরা জানি যে যখন প্রোটিন কোনো ক্যাটালিস্ট রূপে কাজ করে তখন তাকে আমরা উৎসেচক বলি। উৎসেচক মানে ভেবো না যে অন্য কোনো জিনিস, প্রোটিনই, কিন্তু সে যখন ক্যাটালিস্ট রূপে কাজ করে তখন তাকে আমরা উৎসেচক বলি। এখন দেখে এই উৎসেচকগুলো কি উৎসেচক না, অ্যাসিডিক উৎসেচক, মানে অ্যাসিডিক পিএইচে এরা সক্রিয় হয়। তাহলে নর্মাল অবস্থায় যে উৎসেচকগুলো, এগুলো কি অবস্থায় আছে? নিষ্ক্রিয় অবস্থায় আছে। কি অবস্থায় আছে? নিষ্ক্রিয়। অর্থাৎ এই উৎসেচকগুলো কাজ করতে পারে না। কোন উৎসেচকগুলো? যেগুলো লাইসোজোমের ভিতরে যে উৎসেচকগুলো আছে। তাহলে যদি এগুলো উৎসেচকগুলো কাজ করতে না পারে, তাহলে এরা কাজ করতে পারে কেন না? একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনে নিষ্ক্রিয়টা সক্রিয় হয়ে যায়। একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে না, এখানে এই যে নিষ্ক্রিয়টা, সে নিষ্ক্রিয়টা কনভার্ট হয়ে যায় কিসে? সক্রিয়তে। সক্রিয় উৎসেচক, সক্রিয় উৎসেচকে কনভার্ট হয়ে যায়। আর তারপর সক্রিয় উৎসেচকটা যা যা কাজ করে সেটা করবে। তাহলে এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা মনে রাখবে, এখানে অ্যাসিডিক পিএইচ। কন্ডিশনটা হচ্ছে এখানে, কন্ডিশনটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ, যেটা আমি অলরেডি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। অ্যাসিডিক পিএইচ মানে পিএইচ কম। পিএইচ যদি কম হয় তাহলে মনে রাখবে সেটা কি? অ্যাসিডিক। আর পিএইচ যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে বেশি। আর কম কখন হয়? যখন হাইড্রোজেন বেশি হয়। তাহলে আগে বলেছি একটা যদি পিএইচ স্কেল হয়, পিএইচ স্কেলে নিউট্রাল হচ্ছে পিএইচ 7। যত তুমি উপর দিকে যাবে মানে পিএইচ 8, 9, 10 মানে তত হবে ক্ষারীয়। যত তুমি ব্যাকে যাবে অর্থাৎ কমে কমে আসবে 6, 5, 4, 3, তত তোমার কি হবে? অ্যাসিডিক। তাহলে পিএইচ যত কমবে তত অ্যাসিডিক। তাহলে এই কিসে সক্রিয় হয়? অ্যাসিডিক পিএইচ। এবার আমি কি বলেছিলাম আগের ক্লাসে? বলো, পিএইচ কমবে কখন? যখন হাইড্রোজেন বেশি হবে। তাহলে হাইড্রোজেন বেশি মানে পিএইচ কম, হাইড্রোজেন কম মানে পিএইচ বেশি। তাহলে আমাদের এখানে অ্যাসিডিক দরকার, তার মানে কি হতে হবে? পিএইচ কম হতে হবে। আর পিএইচ কম মানে হাইড্রোজেন বেশি হতে হবে। তাহলে কি হয় দেখো, মনে করো সাপোজ একটা লাইসোজোম, সে লাইসোজোমের পর্দার মধ্যে কি থাকে দেখো, মনে করো এটা হচ্ছে একটা লাইসোজোম। তাহলে লাইসোজোমের পর্দার মধ্যে কি হয় না, প্রোটন পাম্প দ্বারা, প্রোটন পাম্প দ্বারা লাইসোজোমের পর্দার মধ্যে কি হয় দেখো, এটা প্রোটন পাম্প। সে প্রোটন পাম্প দ্বারা কি হয় না, হাইড্রোজেন ভিতরে প্রবেশ করে, H+ ভিতরে প্রবেশ করে। আর বলো এর ভিতরে যখনই H+ ভিতরে প্রবেশ করবে, বলো H+, অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণ বাড়লে কি হয়? হাইড্রোজেনের পরিমাণ বাড়লে পিএইচ কম হয়, পিএইচ কম হয়। আর পিএইচ কম মানে সেটা কি? সেটা হচ্ছে অ্যাসিডিক, সেটা হচ্ছে অ্যাসিডিক। আর যখনই অ্যাসিডিক পিএইচ হয়ে যাবে তখনই লাইসোজোমের ভিতরে যে নিষ্ক্রিয় যে তোমার উৎসেচকগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? সক্রিয়। বলো কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে লাইসোজোমের মধ্যে নর্মাল অবস্থায় উৎসেচকগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যখন প্রোটন পাম্পের সাহায্যে যখন হাইড্রোজেনটা মুভ করে তোমার লাইসোজোমের ভিতরে, তখন ওর ভিতরে কন্ডিশনটা কি হয়ে যায়? অ্যাসিডিক। তখন সঙ্গে সঙ্গে এই নিষ্ক্রিয় উৎসেচকটা সক্রিয় হয়ে যায় এবং সে তার কাজ করে। কি কি উৎসেচক থাকে? যেমন এখানে প্রোটিনকে ভাঙার জন্য প্রোটিয়েজ থাকে, প্রোটিনকে ভাঙার জন্য প্রোটিয়েজ থাকে, প্রোটিয়েজ। আচ্ছা, কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য কার্বোহাইড্রেজ থাকে, কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা, লিপিডকে ভাঙার জন্য লাইপেজ থাকে। তাহলে কিছু এরকম উৎসেচক আছে যারা জটিল বস্তুকে সরল বস্তুতে ভেঙে দেয়। অর্থাৎ আমাদের কোনো যদি খাবার যদি পরিপাক না হয় তাহলে সেই খাবারকেও কিন্তু পরিপাক করতে সাহায্য করে এই লাইসোজোমের উৎসেচক। কে সাহায্য করে? লাইসোজোমের উৎসেচক। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ। ওকে, চলো এবারে লাইসোজোম সম্পর্কে আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। সেগুলো কি কি চলো দেখা যাক।
দেখো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লাইসোজোমের বহুরূপতা। লাইসোজোমের বহুরূপতা মানে কি? বহুরূপতা মানে কি? যার অনেকগুলো রূপ, রূপ মানে তার গঠন। অর্থাৎ লাইসোজোমের কোনো যদি কাজ অনুপাতে দেখো, তাহলে লাইসোজোম এখন একটা কাজ করছে, তার গঠনটা একরকম, একটু পরে সে অন্য কাজ করছে, তার গঠনটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ লাইসোজোমের অনেকগুলো রূপ দেখতে পাই, অনেকগুলো গঠন আমরা দেখতে পাই, এটাকেই বলা হয় লাইসোজোমের বহুরূপতা। এর উপরে ভিত্তি করে আমরা দেখতে পাবো, দেখো প্রথমে হচ্ছে যেমন প্রাথমিক লাইসোজোম। প্রাথমিক লাইসোজোম মানে ফার্স্ট গোলগি বডি থেকে নির্গত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে গোলগি বডি, সে গোলগি বডি থেকে নির্গত সদ্য লাইসোজোম। তাহলে জাস্ট গোলগি বডি থেকে নির্গত হচ্ছে, এই তৈরি হচ্ছে লাইসোজোমটা, যেটা দেখলাম একটাকে, সেটাকে বলবো প্রাথমিক লাইসোজোম। তাহলে এর গঠন এখন একরকম। এবার গৌণ লাইসোজোম মানে কি? তোমরা একটু আগে দেখলে যে কোটেড ভেসিকেল, তার মধ্যে ওই দিক থেকে আসা ভেসিকেল একসাথে যোগ হয়ে গেল, তার মানে ভেসিকেল ভেসিকেলের যোগ হয়। তাহলে মনে করো যে যখন দুটো প্রাথমিক লাইসোজোম ঠিক একইভাবে একই, যেমন তোমার দুটো ভেসিকেল একসাথে যোগ হচ্ছে, সেই রকম লাইসোজোম মনে করো দুটো লাইসোজোম যখন একত্রিত হয়ে একটা বড় আকৃতির স্ট্রাকচার তৈরি করে, তখন তাকে বলে গৌণ লাইসোজোম। তার মানে আমরা গৌণ লাইসোজোম কাকে বলবো না? গৌণ লাইসোজোম মানে অনেকগুলি প্রাথমিক লাইসোজোম একত্রিত হয়ে পড়ে যে একটা আকৃতিতে বড় লাইসোজোম তৈরি করে, তাকে আমরা কি বলবো? গৌণ লাইসোজোম। দেখো কোষের আকৃতি যত বাড়বে তত কি হবে? কোষের মধ্যে এই যে লাইসোজোমের প্রাথমিক লাইসোজোমের সংখ্যা বাড়বে। আর প্রাথমিক লাইসোজোমের সংখ্যা যত বাড়বে তত প্রাথমিক লাইসোজোমগুলো একসাথে যোগ হয়ে পড়ে একটা বড় লাইসোজোম তৈরি করার টেন্ডেন্সি থাকবে, এবং অবশ্যই সেটা কাজ অনুপাতে, সেটাকে আমরা কি বলবো? গৌণ লাইসোজোম। এবার দেখো কি বলছে অটো লাইসোজোম। অটো লাইসোজোমের ক্ষেত্রে কি হয়? কোনো খাবার যদি পাচিত না হয়, তাকে পাচিত করার জন্য যখন লাইসোজোম তার ভিতরে প্রবেশ করে, তখন আমরা কি বলি? সেটাকে বলা হয় অটো লাইসোজোম। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি কি না, এক কথায় আমরা বলতে পারি যে এটা অপাচিত খাবার, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি না, একটা অপাচিত খাবার আর লাইসোজোম যখন একসাথে থাকে, তখনই তাকে আমরা কি বলবো? তখনই তাকে আমরা বলবো অটো লাইসোজোম, ঠিক আছে? তাহলে এক কথা আমরা বলতে পারি কি, অটো লাইসোজোম। দেখো সরি, এখানে আমরা ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল। যেটা অপাচিত খাদ্যবস্তুকে প্রবেশ করাবে লাইসোজোমের মধ্যে, সেটাকে বলবো রেসিডিয়াল বডি, কিন্তু এটাকে কি বলবো? কোষীয় অঙ্গাণু। মানে আমরা বলতে পারি কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোম। দেখো এটার মানে কি? মনে করো কোনো একটা কোষের কোনো একটা কোষীয় অঙ্গাণুর প্রবলেম আছে, তাহলে সেই কোষীয় অঙ্গাণুটাকে নষ্ট করে দিতে হবে, নাহলে কিন্তু বাকি কোষীয় অঙ্গাণুগুলোর প্রবলেম। তখন লাইসোজোম কি করে? ওই পার্টিকুলার কোষীয় অঙ্গাণুটাকে ফ্যাগোজোম পদ্ধতিতে, যেটা আমরা অলরেডি জানি ফ্যাগোজোম কি, ফ্যাগোজোম পদ্ধতিতে তাকে লাইসোজোম তার ভিতরে প্রবেশ করে, ফ্যাগোসাইটোস পদ্ধতিতে। ফ্যাগোজোম পদ্ধতি বলা ভুল হবে, ফ্যাগোজোম মানে ওই গহরটাকে বলে ফ্যাগোজোম, কিন্তু পদ্ধতিটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে একটি বলতে পারো প্রবলেমযুক্ত কোষীয় অঙ্গাণুকে লাইসোজোম তার ভিতরে প্রবেশ করে, তখন ওই লাইসোজোম প্লাস কোষীয় অঙ্গাণুটাকে একসাথে, সেই লাইসোজোমটাকে আমরা বলবো অটো লাইসোজোম। ঠিক একইভাবে রেসিডুয়াল বডি কি? রেসিডুয়াল বডি মনে হচ্ছে যদি কোনো একটা অপাচিত খাবার প্রবেশ করে, সাপোজ মনে করো, তাহলে আমরা বলতে পারি কি না, এক কথায় আমরা বলতে পারি যে অপাচিত বস্তুযুক্ত গৌণ লাইসোজোম। অপাচিত বস্তুযুক্ত গৌণ লাইসোজোম। তাহলে চলো পুরো ব্যাপারটা একবার ক্লিয়ার বের করে দেয়। তাহলে লাইসোজোমের বহুরূপতা কি? লাইসোজোমের বহুরূপতা মানে হচ্ছে যে একটা লাইসোজোমের অনেকগুলো রূপ, কাজ অনুপাতে তার গঠনটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা লাইসোজোমের বহুরূপতা। কত ধরনের রূপ দেখতে পাও? 4 ধরনের। প্রথম জাস্ট গোলগি বডি থেকে লাইসোজোমটা তৈরি হলো, তখন তার কি নাম? প্রাথমিক লাইসোজোম। অনেকগুলি প্রাথমিক লাইসোজোম একসাথে যোগ হয়ে পড়ে যখন একটা বড় আকৃতির লাইসোজোম তৈরি করে, তাকে কি বলবো? গৌণ লাইসোজোম। এবার তোমার কোষের মধ্যে কোনো একটা কোষীয় অঙ্গাণুর প্রবলেম আছে, তখন সেই কোষীয় অঙ্গাণুটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে লাইসোজোম তার ভিতরে প্রবেশ করে এবং তাকে নষ্ট করে দেয়। তার মানে লাইসোজোম উইথ কোষীয় অঙ্গাণু, তখন তাকে কি বলবো আমরা? অটো লাইসোজোম। আর রেসিডুয়াল বডি মানে তোমার শরীরে কোনো একটা খাবার পাচিত হচ্ছে না কোনো কারণবশত, তখন সেই খাবারটাকে পাচিত করার জন্য লাইসোজোম কি করে? তার ভিতরে প্রবেশ করে। কেন? কারণ লাইসোজোমের মধ্যে আমি একটু আগে বললাম বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যারা অপাচিত খাদ্যবস্তুকে পাচিত করে। তাহলে যখন কোনো একটা অপাচিত খাদ্যবস্তুকে লাইসোজোম তার ভিতরে প্রবেশ করাবে পাচিত করার জন্য, তখন ওই অপাচিত খাদ্যবস্তু প্লাস লাইসোজোমটা ওই মুহূর্তে, ওই লাইসোজোমটাকে আমরা কি বলবো? রেসিডুয়াল বডি। তাহলে প্রাথমিক লাইসোজোম বুঝে গেলে, গৌণ লাইসোজোম বুঝে গেলে, অটো লাইসোজোম বুঝে গেলে এবং রেসিডুয়াল বডি বুঝে গেলে। এছাড়াও আমরা আরেকটা জিনিস বলি, যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি, যে লাইসোজোমকে আত্মঘাতিক থলি বলা হয়। অর্থাৎ মনে করো তোমার সেলের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা বাকি সেলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে।
মনে করো তোমার আশেপাশে যে সমস্ত সেল আছে ওই সেলের দ্বারা বাকি সেলগুলো নষ্ট হতে পারে, তখন আমাদের কি করতে হবে, ওই যে সেলটার প্রবলেম আছে তাকে নষ্ট হতে হবে নিজে নিজে প্রোগ্রামলি। সেই কাজটা কি করে, লাইসোজোম। লাইসোজোম কি করে, লাইসোজোম একটু আগে কি বললাম তোমাদেরকে, এই যে বাইরের পর্দা আছে তার ভিতরে বিভিন্ন ধরনের উৎসেচক আছে, তো লাইসোজোমের এই পর্দাটা ব্রাস্ট হয়ে যাবে। বলো লাইসোজোমের পর্দাটা যদি ব্রাস্ট হয়ে যায় তাহলে কি হবে, উৎসেচকগুলো গোটা কোষের মধ্যে বেরিয়ে যাবে, আর গোটা কোষের মধ্যে এই উৎসেচকগুলো কি করবে, গোটা কোষের সমস্ত কোষীয় অঙ্গাণু বলো, কোষীয় পর্দা বলো, সবগুলো কি করে দেবে, ডিজলভ করে দেবে এবং নষ্ট করে দেবে। তাহলে যেহেতু নিজের কোষকে নিজেই মারছে, তার জন্য এটাকে আমরা অটোলাইসিসও বলি। অটো মানে নিজে নিজে, লাইসিস মানে নষ্ট করে দেবো। তাহলে এখানে দুটো টার্ম মনে রাখবে। তাহলে লাইসোজোমকে আমরা কি বলি, আত্মঘাতী বলি বা সুইসাইড বলি। কেন, নিজের কোষকে নিজেই মারছে, আর যেহেতু নিজের কোষকে নিজেই মারছে তার জন্য এটাকে অটোলাইসিসও বলা হয়। অটোলাইসিস কি বলা হয়, অটোলাইসিস। ক্লিয়ার? তাহলে এখানে কি হয়, যদি কোনো কোষের মধ্যে কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমটা বাকি কোষের মধ্যে প্রভাব পড়তে পারে, তখন কি হয় না, লাইসোজোমের পর্দাটা ব্রাস্ট হয়ে যায়, তার যে উৎসেচকগুলো সে কোষটাকে কিন্তু কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে এটা একটা ভালো কাজ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, লাইসোজোমের বহুরূপতা বুঝতে পারলাম এবং লাইসোজোমের যে বিভিন্ন ধরনের কাজ সেটাও আমরা বুঝতে পারলাম। এই ছিল আমাদের ওভারঅল গলগি বডি এবং লাইসোজোম। আশা করি ব্যাপারটা সকলের ক্লিয়ার হয়ে গেছে।